আচ্ছা, আজকের লেকচার নাম্বার 4। হ্যাঁ, মেবি লেকচার নাম্বার 4। সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের লেকচারগুলোতে মনে হয় সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে আমরা আগাচ্ছিলাম, হ্যাঁ, ম্যাথগুলো কিভাবে করতে হবে। তো যদিও এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট নেসেসারিলি এগুলো জানা উচিত। অনেক সময় দুই একটা এমসিকিউ দিয়ে দেয়, হ্যাঁ, একটা এমসিকিউ থাকলে তখন যেন আমাদের ভুল না হয়, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেহেতু সিম্পল সেহেতু আশা করি খুব সহজে মনে থাকবে, এবং এখান থেকে কোনো একটা ম্যাথ আসলে, এমসিকিউ আসলে ভুল না হওয়া যেন, মানে ভুল যেন না হয়, ঠিক আছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করা শিখবো। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর তো ইউজ করতে পারবো না অবভিয়াসলি। যদি ক্যালকুলেটর ইউজ না করতে পারি তাহলে আমাদেরকে তো বর্গমূল নির্ণয় করতে হবে, তাই না? তো বর্গমূল কিভাবে নির্ণয় করব খুব দ্রুত শর্টকাটে, সেটা আমরা একটু দেখবো। তো প্রথমে আচ্ছা, আজকে আমরা 2 এর বর্গমূল বের করা শিখবো। তো এটা শিখলে মোটামুটি আপনারা পরের গুলা ইজিলি ভাবে বের করতে পারবেন। 2 এর বর্গমূল প্রথমে আমি কি করলাম দেখেন, 2 নিলাম। হ্যাঁ, 2 নিলাম। এখন এই 2 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে এইখানে এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা 2 কে ভাগ করা যাবে। এবং কত সংখ্যা নিতে হবে এখানে কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা শর্ত আছে। তো 2 কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে 1, 2। 1, 2 এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি কি করতে পারেন, ভাগ করতে পারেন, ঠিক আছে। ওকে, তো এই 2 কে ভাগ করা যায় এরকম দুইটা সংখ্যা হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 দিয়ে এই 2 কে ভাগ করা যাবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে আমি এখানে যেই সংখ্যা বসাবো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি 1 বসাই, 1 কে 1 দিয়েই গুণ করতে হবে। 2 বসাইলে 2 কে 2 দিয়েই গুণ করতে হবে। মানে আমি এখানে যদি 2 বসাই তাহলে এখানে 2 বসাইতে হবে। 2 × 2 = 4, যেটা আমাদের শর্তকে সমর্থন করে না। সো যেহেতু আমি এখানে 2 বসাইতে পারতেছি না, সেহেতু 1 বসাই। এখানে 1 বসাইলে এখানেও 1 বসাই দিতে হবে। তো 1 এবং 1 গুণ করলে কত হয়? 1 হয়। নিচে 1 বসাইলাম, ঠিক আছে। এবার 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে। এরপরে দশমিক দিয়ে আমরা এখানে শূন্য নামায় নিয়ে আসতে পারি। তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় দুইটা শূন্য নামায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। সবসময় দুইটা শূন্য নামায় নিয়ে আসতে হবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, দশমিক দেওয়ার পরে আমি কখনো একটা শূন্য বর্গমূলে নামাবো না, দুইটা শূন্য নামাবো। তো সো বর্গমূলের সেই শর্ত থেকে আমি এখানে দুইটা শূন্য নামাইছি। এখন দেখেন 100 হয়ে গেল, তাই না? এখন কি করতে হবে আমাকে? এই যে একের ডাবল করতে হবে। একের ডাবল কত? একের একের ডাবল হচ্ছে, এখানে যে 1 আছে, একের ডাবল কত করব? 2। একের ডাবল 2 হয়ে গেছে, ঠিক আছে। এখন এই 2 এর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে, 2 এর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে, কত বসাইলাম? ধরেন 4 বসাইলাম, 24 হয়ে গেল। এই 24-কে আবার এই 4 দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 2 এর পরে যেটা বসাবো সেইটা দিয়ে এই টোটাল সংখ্যাকে গুণ করতে হবে। 2 এর পরে 4 বসাইলাম, এই 24-কে 4 দিয়ে গুণ করতে হবে। এই 4 এখানে বসাইলাম, 4 দিয়ে 24-কে গুণ করলে কত হয়? 96 এখানে বসাইলাম, ঠিক আছে। তো এখন বিয়োগ করেন, 100 থেকে 96 গেলে থাকে কত? 4, ঠিক আছে, 4। এরপরে আমি যা একটু আগে বলছিলাম আপনাদের, যে আপনারা কি করবেন, এখানে দুইটা সংখ্যা একসাথে বসাবেন, দুইটা দুইটা শূন্য একসাথে নামাবেন। তো দুইটা শূন্য নামাইলাম, ঠিক আছে। তো এখন কি করেন দেখেন, এই 2 ঠিক রাখেন, এই দুইটাকে ঠিক রাখছেন। এরপরে এই 4-এর ডাবল করবেন, এই 4-এর ডাবল করবেন, তাহলে কত হয়ে গেল? 8 হয়ে গেছে, 28 হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এই 28, আর এইখানে এমন একটা 28-এর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যা দিয়ে এই টোটালটাকে গুণ করতে হবে, ঠিক আছে। কারণ আমি এখানে 1 বসাইছি, কত বসাবেন এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যে এমন একটা সংখ্যা বসাবেন যেটা দিয়ে এই টোটালটাকে গুণ করলে যেন 400-এর কাছাকাছি যায়, বেশি না হয়, বেশি না হয়। হ্যাঁ, 281, 200 যদি এখানে 1 দেই তাহলে এখানেও 1 দিয়ে দিলাম। 1 দিয়ে 281-কে গুণ করলে 281 হয়। চিন্তা করেন যদি এখানে 2 দেন, 282 দেন, 282 গুণন 2 তাহলে কত হয়ে যাবে? 282 গুণন 2, একটু গুণ করেন আপনারা। হ্যাঁ, 282 গুণন 2 আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ক্যালকুলেটরে।
282 × 2, তাহলে কত হয়? 564। 564, যেটা কি কি অবশ্যই আমাদের, যেটা হচ্ছে আমাদের এই 400 থেকে কি হয়, বড় হয়। 564, যেটা আমাদের কার থেকে বড় হবে, অবশ্যই 400 এর থেকে বড় হবে। সো এখানে আমি চাইলেই 282 নিতে পারবো না, মানে 2 বসাইতে পারবো না, 1 বসাইতে হবে। সো 1 বসাই দিছি, হ্যাঁ। তো 281 একবার গেল। এরপরে কি করেন, বিয়োগ করলে 119 থাকে। 119-এর পরে আবার ওই ডাবল শূন্য নিয়ে আসবেন, ঠিক আছে, ডাবল শূন্য নিয়ে আসবেন। ডাবল শূন্য নিয়ে আসার পরে এখন কি করবেন দেখেন, এই 2 ঠিক থাকবে, 8 ঠিক থাকবে, এই শেষেরটা ডাবল হবে। 1 এর ডাবল কত? 2। 1 এর ডাবল 2। এখন দেখেন 282-র পরে এমন একটা সংখ্যা বসাবো যেন এই এই 11,900-র কাছাকাছি যায়। তো এইখানে আমি 4 বসাইলাম। 4 বসাইলে এখানেও 4 বসাইতে হবে। তো 4 দিয়ে এই 2,824-কে আমি গুণ করব, তাহলে 11,296 হবে, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি গ্রাজুয়ালি আপনার প্রসেসটা আগাইতে থাকবে। সো এখানে বিয়োগ করেন, বিয়োগ করলে 604 থাকবে, আবার দুইটা শূন্য নামাই নিয়ে আসেন। এখন কি করেন দেখেন, এখন 2 ঠিক আছে, 8 ঠিক আছে, এই 2 ঠিক আছে, এই 4-এর ডাবল হচ্ছে 8, এই 4-এর ডাবল কত? 8। এরপরে এই টোটাল 28, 28-এর পরে এমন একটা সংখ্যা বসাবেন যেন গুণ করলে এইটার কাছাকাছি যায়। তো 28, 28-এর পরে 2 বসাইছি, এখানেও 2 বসাইলাম, এখানেও 2 বসাইলাম। তো এই টোটালটাকে এবার এই 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 56,564, ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝছেন, এইভাবে গ্রাজুয়ালি আগাইতে থাকবেন। তো 3 থেকে 4টা ধাপ করবেন, এরপর আর করার দরকার নেই, আপনারা মোটামুটি একটা মান পেয়ে যাবেন, এমসিকিউ কারেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আগাইলাম। এবার আরেকটা আমি দেখাবো আপনাদের, উদাহরণ 20-এ 13 এর বর্গমূল বের করো। 13 এর বর্গমূল কিভাবে বের করবেন? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো, ঠিক আছে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা করব, মানে 3 দশমিক যেহেতু বলছি, মানে 4 দশমিক পর্যন্ত বের করার পরে, 4টা ঘর বের করার পরে আর করব না, ঠিক আছে, বা 5টা ঘর করার পরে আর করব না। 3 দশমিক পর্যন্ত মান লিখে দেব। সো প্রথমে হচ্ছে 13। 13-কে বর্গমূল করতে গেলে আমি বলছিলাম 13-কে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নেবেন, হ্যাঁ, 13 এর গুণনীয়ক। তো এখানে 13-কে 1 দিয়েও ভাগ করা যায়, 13 এর কাছাকাছি মোটামুটি 2 দিয়েও ভাগ করা যায়, 12 পর্যন্ত যায়, 6 × 2 = 12, 3 × 4 = 12, 3 × 3 = 9, এরকম। তো এখানে 13 এর ছোট এমন একটা সংখ্যা নিবেন যেন অবশ্যই যেই সংখ্যাটা নিবেন সেই সংখ্যা 2 বার গুণ করলে যেন 13 এর কাছাকাছি যায়। ধরেন আমি এখানে 3 নিছি, 3 আর 3 গুণ করলে কত হয়? 9 হয়। এখানে যদি আমি 4 নিতাম, তো 4 4-এ কত হইতো? 16 হয়ে যেত, 13 এর থেকে বড়। তার মানে আমি এখানে চাইলেই কত নিতে পারবো না? 4 নিতে পারবো না। কেন? 4-এর সাথে 4-ই গুণ করতে হবে, যেটা মানটা হবে 16, অবশ্যই 13 এর থেকে বড়, যা আমরা কখনো গ্রহণ করতে পারবো না। সো আমি এখানে 3 নিলাম। 3 আর 3 গুণ করলে কত হয়? 9 হয়। 13 বিয়োগ 9, 4 থাকে। এখানে আমি দশমিক দিয়ে, এর আগে বলছিলাম বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে দুইটা শূন্য একসাথে নামাবেন, ঠিক আছে, দুইটা শূন্য একসাথে। তো দুইটা শূন্য একসাথে নামাইলাম, ঠিক আছে। তো এখন এই 3-এর ডাবল কত? 6। 6-এর পরে আর একটা 6 বসাইলাম, এবং এই টোটালটাকে আর একটা 6 দিয়ে গুণ করব। 6-এর পরে এখানেও 6 বসাবো, এখানেও 6 বসাবো, ঠিক আছে। কত বসাবে এটা অঙ্কের উপর ডিপেন্ড করে, ভেরি করে, ঠিক আছে। এখানে 400, 400 এর কাছাকাছি যাইতে গেলে আমার এখানে 6-এর পরে 6 বসাইতে হবে, এবং 66-কে আবার এই 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হইলো? 396 হবে। বিয়োগ করেন 4 থাকে। এবার ডাবল শূন্য বসাইলাম এখানে। কেন আবার ডাবল শূন্য এক্সট্রা চলে আসলো, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই 6, 6 ঠিক রাখেন, হ্যাঁ, আমি একটু বুঝাই। 6 ঠিক থাকলো, ঠিক আছে। এই 6-এর ডাবল কত? 6-এর ডাবল হচ্ছে 12। 6-এর ডাবল কত? 6-এর ডাবল কিন্তু 12, ঠিক আছে। 6-এর ডাবল 12। তো মূলত এই 6-এর পাশে একটা ধরেন শূন্য আছে, ঠিক আছে। এই 6 ঠিক ঠিক ছিল। এই 6-এর ডাবল কত? 12। এখন এই 60, এখানে ধরেন ইনিশিয়ালি 60 ছিল, এবং এই 6-এর ডাবল 12, যোগ করেন কত হয়? 6 আর 1-কে 7, ঠিক আছে। এই যে এইভাবে 72টা চলে আসছে, এইভাবে ঠিক যেভাবে দেখাইলাম এইভাবে 72টা চলে আসছে। 6 এখানে ঠিক ছিল, 6-এর ডাবল এখানে 12 করছেন, যেহেতু 12 এখানে 2 হাতে থাকে 1, 1 এই 6-এর সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আসেন আসল খেলা, যে এইখানে কেন আবার ডাবল শূন্য চলে আসছে, ঠিক আছে।
ডাবল শূন্যটা চলে আসছে এইভাবে যে 72, 72-এর পরে এমন কোনো সংখ্যা নাই যেটা বসাইলে 400 এর কাছাকাছি যাবে। হ্যাঁ, 72-এর পরে এমন কোনো সংখ্যা বসাইলে 400 এর কাছাকাছি যাবে না। যেমন আপনি যদি 72-এর পরে এক দেন, তাহলে এক দিয়ে গুণ করলে কত হয়? 721 হবে, তাই না? এক দিয়ে গুণ করলে 721 হবে। সো এটা কি আসলে পসিবল কিনা? 721, 400 আর কোথায় 721? তার মানে আপনি এখানে একও বসাইতে পারবেন না। তো যেহেতু এক বসাইতে পারবেন না, তার মানে শূন্য বসাইতে হবে। যদি শূন্য বসান এখানে, এখানে শূন্য বসাইলে শূন্য দিয়ে তো আর গুণ করে এক্সট্রা ঘর নামানোর কোনো প্রয়োজন নেই। এখানে শূন্য বসাবেন, এখানেও একটা কি বসাবেন? শূন্য বসাবেন, ঠিক আছে? এবার আসেন 720, 720, হ্যাঁ, 720-এর পরে আপনি কত বসাইছেন? 5। তো 720-এর পরে 5 বসান, নো প্রবলেম। তো এখানে পাঁচটা কিভাবে আসছে এটা আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা এখনো, যে এখানে 5 বসাবো এবং এইটাকে আবার এই 5 দিয়ে গুণ করব। এখানে যা বসাবো এই টোটালটাকে আবার ওই 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করে যে মানটা বেরোবে সেটা এখানে যাইতে হবে, এবং এখানে যে যাবে এই মানটা যেন এই উপরেরটার থেকে বড় না হয়, আবার খুব বেশি একটা ছোট না হয়, কাছাকাছি। মানে এইখানে যেন 5-এর জায়গায় 6 দিলে, 6 দিয়ে আবার এটাকে গুণ করলে যেন এই মানের থেকে বড় হয়, এরকম একটা মান নিতে হবে, মানে খুব কাছাকাছি। ঠিক আছে? তো 7205-কে 5 দিয়ে গুণ করলে 36,000, 3,60,525 আসবে, যেটা কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে? তো এখানে 5 বসাইছি, এখানেও 5 বসাইছি, গুণ করছি, চলে আসছে। এখন সরি, এই যে এই ঘরটা, এই ঘরটা এখানে, হ্যাঁ, 36,025। তো এখন বিয়োগ করেন, এখানে বিয়োগ করলে 397 চলে আসবে, ঠিক আছে? বা 3,975 চলে আসবে। বিয়োগফল কত আসবে? 3,975, যেটা অবশ্যই কত? 7,205-এর থেকে ছোট। ঠিক আছে? এবার ঠিক আগের মতো দুইটা ঘর শূন্য নিয়ে আসেন, দুই ঘর শূন্য বসায় দিলেন। এরপরে কি করলেন? এইটা যা আছে তা ডাবল, মানে এটা যা আছে বসান, এটা যা আছে কি করবেন? বসান। এই 7 বসে গেছে, 2 বসে গেছে, ঠিক আছে? এই শূন্য এবং 5, শূন্য, শূন্য 5, এটাকে ডাবল করেন, কত হয়? এখানে ইনিশিয়ালি আমি শূন্য বসাইছিলাম, ঠিক আছে? শূন্য বসানোর পরে 5-এর ডাবল কত হয়? 5-এর ডাবল 10, 5-এর ডাবল কত? 10। এই শূন্যটা এখানে বসে গেছে, এক আর শূন্য যোগ করলে এক এখানে চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে মূলত কিন্তু প্রসেসটা আগাইছে। ঠিক আছে? এবার 7,210, এখন আবার এই 5 এমন একটা সংখ্যা বসাইছি, এখানেও 5 বসাইছি, যেন এই দুইটা গুণ করলে, এই 5-এর সাথে এই টোটালটা গুণ করলে আমার এই মানের কাছাকাছি যায়, চলে গেছে। ঠিক আছে? তো সেম প্রসেস এখানে আবার চলে আসছে। তো এইখানে হুবহু যা আছে তাই বসান, 7 বসান, 2 বসান, এক বসান। এখানে শূন্য বসাইছি, তাই না? এখানে শূন্য ছিল, শূন্য বসাইলাম, ইনিশিয়ালি শূন্য বসাইছিলাম। 5-এর ডাবল কত? 5-এর ডাবল কিন্তু 10 ছিল। তো 10-এর তো এখানে 10 বসানোর কোনো সুযোগ নেই, সেহেতু এখানে শূন্য এখানে চলে গেছে। এই শূন্যর সাথে এই এক যোগ করে কত হয়ে গেছে? এক হয়ে গেছে। ঠিক আছে? এরপরে এখন এখানে কত বসাবেন এটা আপনাকে একটু অঙ্ক করে বের করে নিতে হবে, যেটা আগে বললাম, যে এখানে আমি এমন সংখ্যা বসাবো যেটা দিয়ে এই টোটালটাকে গুণ করলে এটার কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? এখানে 5 বসাইছি, 5 বসানোর কারণে 5 দিয়ে এটাকে গুণ করলে এটার কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? তো এখানে 5 বসলাম, এখানে 5 বসলাম, এইভাবে অঙ্কটা আগাইছে। ঠিক আছে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটি আমাদের কি হয়েছে? ওকে, তো আমরা মোটামুটি 3 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে, 3.606। ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করবেন? আপনাদের বর্গমূল নির্ণয় করবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমি একটু এমসিকিউ এর দিকে যাব। প্রথম এমসিকিউটা হচ্ছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ? প্রথম কথা, ক নম্বরে যেটা দেওয়া আছে, পৌনঃপুনিক মানে মূলদ। পৌনঃপুনিক মানে মূলদ, আমরা শিখছিলাম যে অনাবৃত অসীম দশমিক হচ্ছে শুধুমাত্র অনাবৃত অসীম দশমিক অমূলত, আর সবগুলো মূলত। এটাকে আপনারা কি করতে পারবেন? ভাঙায় ভগ্নাংশ আকারে লিখতে পারবেন। ভগ্নাংশ কি? 16-কে রুট করলে 4 হয়, নিচে 9-কে রুট করলে 3 হয়, তাহলে 4/3, 4/3 এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায়। সো এটাও অমূলত হবে না। এটাকেও সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায়। কিউবিক রুট 8 মানে 2, কিউবিক রুট 8 মানে 2।
আর এটা কিউবিক √27 মানে হচ্ছে আপনার 3। এটা 2/3, এটা কিন্তু 2/3। সো এখানেও কি আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি, এটাও অমূলদ নয়। বাট এইটার ক্ষেত্রে দেখেন এটা নিজেই অমূলদ আকারে দেয়া দেয়া আছে। √3 অমূলদ সংখ্যা, আবার 5 কে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে কি ওই অমূলদই বেরোবে। ঠিক আছে, এরপরে দেখেন এ বি সি ডি চারটি ক্রমিক সহায়ক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা অঙ্ক ছিল, আমি করাইছিলাম, হ্যাঁ বুঝাইছিলাম যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আপনি এক যোগ করেন তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা একটা শর্ত আমি মুখস্থ করতে বলছিলাম আপনাদের। তো সেই শর্ত থেকে এবিসিডি চারটি সংখ্যার চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল যোগ এক, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? চারটি। এটা আপনারা বের করে নেবেন, এটা আর বলার কি আছে। কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? সকল পূর্ণ সংখ্যা মানে কি? +1 -1, 0 +2 -2, এরকম +3 -3, তার মানে এটা ক নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। এটা কিন্তু আবার ধরতে চাই না, এটা কিন্তু জোড় সংখ্যার সেট। সেট, হ্যাঁ, সকল পূর্ণ জোড় সংখ্যার সেট। এটা হয়তো বা ঋণাত্মক জোড় সংখ্যা, এটা ধনাত্মক জোড় সংখ্যা, এটা এটা বিজোড় পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, এরকম। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে জোড় আছে, বিজোড় আছে, শূন্য আছে, সবই আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যার সেট। এবার আসেন 5 নাম্বার, বাস্তব সংখ্যার ক্ষেত্রে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। আপনারা খেয়াল করেন বিজোড় সংখ্যার বর্গ কিন্তু সবসময় কি হয়? বিজোড় হয়। আপনি ক্যালকুলেটর ইউজ করেন না, বা আপনি নিজেই গুণ করেন না। 3 এর বর্গ কত হয়? 3 এর বর্গ 9। বেসিক একটা জিনিস, 3 এর বর্গ 9 গেল। আচ্ছা, বুঝলাম। এরপর আসেন আরেকটা বিজোড় সংখ্যা নেই 9। 9 এর বর্গ কত হয় বলেন তো? 9 এর বর্গ 81। 9 এর বর্গ 81, তার মানে দেখেন বর্গের মানে বিজোড় সংখ্যার বর্গ অলওয়েজ কি হচ্ছে? বিজোড়ই হচ্ছে। বিজোড় সংখ্যার বর্গ অলওয়েজ কি হবে? বিজোড় হবে। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় হয়। এর গুণিতক, দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় হয়। বেসিক জিনিস, দুইটি জোড় সংখ্যার গুণফল কত? আপনারা একটা ইনিশিয়াল একটা ধারণা নেন, হ্যাঁ ইনিশিয়াল একটা ধারণা নেন। দেখেন দুইটি জোড় সংখ্যার, এগুলো প্র্যাকটিক্যালি একটু পড়তে হয়। ঠিক আছে, দুইটি জোড় সংখ্যার গুণফল, দুইটি জোড় সংখ্যা নেন। 8 × 2 কত হয়? 16। তো এটার গুণিতক, এর গুণিতক জোড় হয়। 16 এর গুণিতক কত? 16 কে 16, 16 × 2 = 32, 3 × 16 = 48, যতবার গুণ দেন না কেন লাভ নাই, ওই ঘুরে ফিরে আপনার জোড় সংখ্যাই পাবেন। ঠিক আছে, তাহলে এখানে দুইটি জোড় সংখ্যার গুণফল যেটা পাবে তার গুণিতক অবশ্যই জোড় পাবেন। ঠিক আছে, 16, 48, 32, হ্যাঁ এরকম ভাবে চলতে থাকবে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় কিন্তু তার বর্গমূল বলছে মূলদ, অসম্ভব। পূর্ণবর্গ না হইলে ওই সংখ্যার বর্গমূল কখনো কি হবে না? মূলদ হবে না। কারণ পূর্ণবর্গ নয় 3, 3 পূর্ণবর্গ নয়, 3 সংখ্যা কি পূর্ণবর্গ না? এটা যদি রুট করেন এটা কি কখনো কি আপনার মূলদ সংখ্যা দিবে না? পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূলটাই হচ্ছে অবলদ, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের এখানে 5-এর 1 এবং 2 নাম্বারটা হচ্ছে সঠিক, মানে ক নাম্বারটা সঠিক। ঠিক আছে, এরপরে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এবার আসেন খেলা, হ্যাঁ। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? এটা বেসিক একটা জিনিস। আপনি ধরেন তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল, ধরেন আপনি দিলেন কি বলবো, 4, 5 আর 4 × 5 × 6, তাহলে গুণ করলে কত হয়? 120। 120কে আপনি কত দিয়ে ভাগ করতে পারবেন? একবারে চোখ বন্ধ করে আপনি 6 দিয়ে ভাগ করতে পারবেন। ভাগ 6 দেখি কত হয়? 20। ওকে, এবার আর একটা নেই, 7, 8, 9, এটাকে আহ সরি 7 × 8 × 9, মানে ওই যে বলছে না যে তিনটাকে একসাথে গুণ করতে হবে, তাহলে কত হয়? ক্রমিক সংখ্যা গুণ করলাম, এবার এটাকে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে, 6 দিলাম, 84। মূলত ব্যাপারটা হচ্ছে এখানে অপশনে 3 থাকার কথা ছিল, 3 নাই। সো হোয়াট, 3-এর গুণিতক 6 আছে। উম, সম্ভব, হ্যাঁ। 3 দিয়ে যেটাকে ভাগ করা যাবে সেটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। মানে প্রথম কথা হচ্ছে আপনার তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই
এমন একটা তিনটি ক্রমিক সংখ্যা, এটার গুণফল যত হবে তাকে 3 দিয়ে ভাগ করতে পারবেন, নিঃসন্দেহে 3 দিয়ে ভাগ করতে পারবেন। তিনটি ক্রমিক সহায়ক সংখ্যার গুণফলকে 3 দিয়ে ভাগ করতে পারবেন। এখন যেটাকে 3 দিয়ে ভাগ করা যায় সেটাকে 6 দিয়ে ভাগ করা যায়, সেটাকে 9 দিয়েও ভাগ করা যায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে তিনটি ক্রমিক সহায়ক সংখ্যার গুণফল সর্বদাই 3, 6, 9 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, এরপর আসেন এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। এবার আসেন খেলা, ঠিক আছে। এই দুইটি যদি ক্রমিক জোড় সংখ্যা হয় নিচের কোনটি বিজোড় সংখ্যা। প্রথম কথা হচ্ছে জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা হয়। 2 এর বর্গ 4 জোড় সংখ্যা, 8-এর বর্গ 64 জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা হবে। খেয়াল রাখেন, জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা, তার সাথে যদি এক যোগ করেন সেটা বিজোড় হয়ে যায়। 8-এর বর্গ 64 যোগ 1 65 বিয়োগ হয়ে বিজোড় হয়ে গেল, ঠিক আছে। 3-এর বর্গ, সরি, 2-এর বর্গ কত হয় 4, 2-এর বর্গ 4, তার সাথে এক যোগ করেন 5 হয়ে গেল, বিজোড় হয়ে গেল। মানে জোড় সংখ্যার বর্গ, জোড় সংখ্যার বর্গ তার সাথে কি করবেন, এক যোগ করবেন। জোড় সংখ্যার বর্গ তার সাথে এক যোগ করলে সেটা কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে। এরপর আসেন এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, 2ab হবে, ঠিক আছে। কেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি কি করছি, এ স্কোয়ার এবং বি স্কোয়ারের সাথে 2ab যোগ করছি, এ স্কোয়ার এবং বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করব, 2ab। 2ab যোগ করলে এটা যোগফল কত হয় বলেন তো, এ প্লাস বি অল স্কোয়ার, তাই না। এ প্লাস বি অল স্কোয়ার চলে আসছে। তো সিম্পল, এ প্লাস বি অল স্কোয়ার মানে এটা বর্গ। কোনো কিছু টোটালের উপর স্কোয়ার থাকলে বর্গ, স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যাবে, বর্গ। তাহলে বুঝতে পারলেন যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে 2ab যোগ করলে সেটা বর্গ হয়ে যাবে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে আরো অনেক কিছুই জানবো, ঠিক আছে। ম্যাথ গুলা করার চেষ্টা করব, কেমন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।